বাসর ঘরে ফুল দিয়ে সাজানোর কথা ছিল, কিন্তু নদীর বাসর ঘরে ফুলের একটা পাপড়িও নেই। বড়লোকের বাড়িতে নদীর বিয়ে হয়েছে, তবুও তার পরনে সস্তার একটা তাঁতের শাড়ি, দুহাতে লাল চুড়ি, আর গলায় রূপার লকেট। দরজা খোলার শব্দে নদী মাথা তুলে তাকালো। এই লোকটার প্রতি তার খুব ঘৃণা হচ্ছে। এই লোকটা তার আব্বার কাছ থেকে তাকে কিনে নিয়েছে। নদীর কত স্বপ্ন ছিল সে পড়বে, অন্যান্য মেয়েদের মতন সেও নিজের একটা পরিচয় গড়ে তুলবে, কিন্তু এই লোকটার জন্য তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, তার বাস্তব হলো না। যদি ভেবে থাকিস আমি তোকে স্ত্রীর অধিকার দেব, তাহলে তুই ভুল ভাবছিস। আমি এখানে তোকে কষ্ট দেওয়ার জন্য আনছি। তাহলে বিয়ে করে আমার জীবনটা শেষ করলেন কেন? নদীর কথা শুনে সাগর উচ্চস্বরে হাসল। সময় হলে বুঝতে পারবি কেন তোকে বিয়ে করেছে। এখন যা, এরম থেকে যা, আমি ঘুমাবো। আমি কোথায় ঘুমাবো? এই বাড়ির কোনো কিছুই তো আমি চিনি না। তুই কোথায় ঘুমাবি ঘুমা, কিন্তু আমার পাশে ঘুমাবি না। যদি আমার পাশে ঘুমাস তাহলে তুই কঠিন শাস্তি পাবি। কথাটা বলে সাগর গায়ে কাঁথা দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আকাশের কথা শুনে নদীর খুব কান্না পাচ্ছে। যদি ভালোই না বাসতে পারে তাহলে আমার জীবনটা নষ্ট করলো কেন? নদী ধীরে ধীরে ব্যালকনিতে গেল। আজ মনে হয় জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় চারিদিকে দিনের আলোর মতন আলো দিচ্ছে। নদীর খুব ইচ্ছা ছিল এই জ্যোৎস্না আলোর মতো তার জীবনেও আলোর ঝলকানি থাকবে, কিন্তু তার হলো কই? তার আগেই তো সে এই নরকে বন্দি হয়ে গেল। ব্যালকনির গ্রিল ধরে নদী চোখের পানি ফেলাচ্ছে। একটু আগেও তার জীবন আর 5টা মেয়ের মতন ছিল, কিন্তু কিছু ঘন্টার ব্যবধানে সব কিছু এলোমেলো হয়ে গেল। নদী তার বান্ধবীদের সাথে কানামাচি খেলছিল। কত হবে মেয়েটার বয়স? 15 কি 16 হয়তো। নদীর চোখে ওড়না বাঁধা ছিল, যে কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে কে যেন তার হাত ধরে মাঠ থেকে নিয়ে গেল। কিরে, আমাকে কই নিয়ে যাস? চুপ করে আছিস কেন? কথা বল। বললি না তো কই নিয়ে যাচ্ছিস? আস্তে নিয়ে যা, পড়ে যাবো তো। নদী ওর কথার কোনো রেসপন্স না পেয়ে চোখ থেকে ওড়নাটা খুলল। তার সামনে উস্কো খুস্কো চেহারার একটা যুবক দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে যুবকটা নিজের যত্ন নেয় না। যদি নিজের যত্ন নিত তাহলে নিশ্চয়ই সে কোনো রাজকুমারকেও রূপে হার মানাতো। কে আপনি? আমাকে এভাবে মাঠ থেকে নিয়ে আসলেন কেন? আর আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন। সাগর তবুও নদীর হাত ছাড়ল না, উল্টে আরো শক্ত করে ধরল। আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, আমি কোনার কাছে নিয়ে চলো। আর আমার হাত ধরেছেন কেন? ছাড়েন। আপনার মুখ দিয়ে মদের গন্ধ আসতেছে। আপনি মদ খান? সাগর নদীর দিকে রাগে চোখে তাকাতেই নদী নিজের হাত ছেড়ে হাঁটা শুরু করে। আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে আব্বার কাছে নিয়ে যাচ্ছি। কয়েকটা চিপা গলি পার হয়ে একটা বাড়ি পাওয়া গেল, যদিও এটাকে বাড়ি বলা চলে না, যাকে বলা চলে বড়সড় একটা কুঠির। বর্ষার সময় এই কুঠিরের ভেতরে ঝর্ণার মতো পানি পড়ে। শুধু এই বাড়িটি নয়, এই বস্তির সব বাড়ি এমন। কুঠিরের সামনে এসে নদী উচ্চস্বরে তার আব্বাকে ডাকা শুরু করলো। কিছুক্ষণ পর ভেতর থেকে একজন বয়স্ক করে গম্ভীর মতন লোক বেরিয়ে আসলেন। নদী, কে রে এই লোকটা? জানি না আব্বা, উনি বলল আপনার সাথে দেখা করতে চায়, তাই নিয়ে আসলাম। আচ্ছা, তুই যা। নদীর আব্বা তাকে যাওয়ার কথা বললেও সে গেল না, ঠাই সেখানে দাঁড়িয়ে আছে। নদীর আব্বা সাগরকে আপাতমস্তক দেখে প্রশ্ন করা শুরু করলেন। কেডা আপনি? সাগর। কোন কানের সাগর? আমার সাথে আপনার কি দরকার? দরকার আছে, কিন্তু আপনার মেয়েকে আগে সরান, তারপর বলছে। নদী যা, নিজের কাজে যা। আবার কথা শুনে নদী আবার মাঠে গেল। এইবার বলেন কি দরকার? আমি আপনার এই মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু ওকে এখন বিয়া দিব না, মেয়েটা আমার পড়বার চায়। ওর পড়ালেখার দায়িত্ব আমি নেব। কিন্তু কত টাকা চান? নদীর আব্বা কিছু বললেন না, ওনার চোখ জোড়া উজ্জ্বল হয়ে গেল। ওকে 1 ঘন্টার মধ্যে রেডি করে দিন, আর আপনি আপনার টাকা পেয়ে যাবেন।
ঠিক আছে, তাই আমার মেয়েটারে কষ্ট দিয়েন না। বুঝেনি তো অভাবের সংসার। নদী খেলতে মাঠে যায়নি। সে সব আড়ি পেতে শুনছিল আর কান্না করছিল। টাকার বিনিময়ে বাবা মেয়েকে বিক্রি করছে। সে কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। নদী আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজাটা লাগিয়ে কাঁদতে শুরু করলো। নদীর আব্বা দিনমজুরি করে, আম্মা আর বড় বোন লোকের বাড়ি কাজ করে সংসার চালায়। অভাবের সংসার, তবুও নদীর আম্মা খুব শখ করে ছোট মেয়ে নদী আর ছোট ছেলে রাজুকে পড়ালেখা করায়। নদী ছাত্রী হিসেবে খুব ভালো, যদিও ছোট মেয়ের পড়াশোনায় তার আব্বার ঘোর আপত্তি। নদীর মেজ বোন বছর দুয়েক আগে কোনো এক বাস ড্রাইভারের সাথে প্রেম করে পালিয়ে যায়। তারপর থেকে তার আব্বা তাদের ওপর কড়া নজর রাখে, যাতে ভবিষ্যতে তার মেজ মেয়ের মতন অন্য মেয়েরাও তার মুখে চুনকালি মেখে পালিয়ে যেতে না পারে। কিছুক্ষণ পর রেহেনা খাতুন মানে নদীর মা এসে দরজায় করাঘাত করতে থাকে। নদী চোখের পানি মুছে দরজা খোলার সাথে সাথেই তার আম্মা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আজ তার আম্মার জ্বর ছিল, তাই কাজে যায়নি। কিরে সেমরি, কান্দিস কেন? আইজ না তোর বিয়া? কাঁদতে কাঁদতে চোখ ফুলাইয়া কি করছিস? যা মুখ ধুয়ে আয়, আমি তোরে সাজাইয়া দেই। আম্মা, আমি এ বিয়ে করবো না। তুমি একটু আব্বারে বোঝাও না আম্মা। আমিও তোর আব্বারে কইছিলাম এত তাড়াতাড়ি তোরে বিয়া না দিবার। ওরে কইলো পোলা নাকি বড় লোক, তোরে সুখে রাখবো, মাসে মাসে আমাগো টেহা পাঠাইবো। আবার কইছে তোর বড় বুবুরে নাকি ভালো দেখা একটা পোলার সাথে বিয়া দিব। তুই রাজি হইয়া যা রে মা। নদীর মাথায় হাত রেখে। ঠিক আছে, আমি রাজি। তোমাদের সুখের জন্য আমি সব করতে পারি। রেহেনা খাতুন মুখে এক কৃত্রিম হাসি তৈরি করে বললেন, তাইলে যা মুখ ধুয়ে আয়, আমি তোরে সাজাই দিই। আমার কথা মতো নদী হাত মুখ ধুয়ে আসে। রেহেনা খাতুন খুব যত্ন সহকারে তার তুলে রাখা তাঁতের লাল শাড়িটা বের করে নদীকে পরিয়ে দেয়। হাতে লাল রেশমি চুড়ি, মুখে পাউডার, কপালে কালো টিপ, আর সবশেষে নিজের গলার রূপোর লকেটটা নদীর গলায় পরিয়ে দেয়। সাজানো শেষে রেহেনা খাতুন নদীর কপালে একটা চুমু দিয়ে বলে, মারে জামাই যা বলবো সব শুনবি, নাইলে আল্লাহ পাপ দিব। নদী কিছু না বলে তার আম্মার দিকে করুণ চোখে তাকালো। তার চোখ জোড়া ছলছল করছে। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ওদিক থেকে নদীর আব্বার হাঁক শোনা গেল। রেহেনা খাতুন মেয়ের দিকে তাকিয়ে নিজের মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে নদী আর সাগরের বিয়ে হয়ে গেল। বিয়েটা ঘরোয়াভাবে সম্পূর্ণ হলো। বিদায়ের সময় নদীর বড় বোন এসে কান্না শুরু করলো। মেয়ের কান্না দেখে রেহেনা খাতুনও নিজের কান্না আর চেপে রাখতে পারলেন না। হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল সাগরের। আশেপাশে তাকিয়ে নদীকে খুঁজল, কিন্তু রুমের কোথাও নদীর দেখা পাওয়া যাচ্ছে না। বেড থেকে নেমে পুরো বাড়ি খুঁজেও নদীকে পেল না সাগর। সাগরের এবার খুব ভয় হওয়া শুরু করলো। নদী আবার বাড়ি থেকে পালিয়ে গেল না তো? কেন যে রাতে ওর সাথে খারাপ ব্যবহার করতে গেল? রাগে এখন সাগরের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এই অচেনা শহরে কোথায় গেল মেয়েটা? কোথায় খুঁজবে সাগর নদীকে? তখনই সাগরের চোখ গেল ব্যালকনিতে। লাল কাপড়ের অংশ দেখা যাচ্ছে। সাগর গুটিসুটি পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। মেয়েটা শান্তিতে দেওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। ঘুমন্ত চেহারায় নদীকে যে কি মায়াবতী লাগছে তা প্রকাশ করার মতো না। মেয়েটার মুখ দেখে সাগরের সব রাগ উবে গেল। তবুও নিজেকে কঠোর করে কিচেন থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে নদীর মুখে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে নদী ধরপড়িয়ে উঠল। বাড়িতে কি আর জায়গা নাই? বেলকনিতে তোকে ঘুমোতে হবে? যদি জ্বর হইতো? আপনি তো চুপ, যা এখন নাস্তা রেডি কর। 10 মিনিটের মধ্যে যদি নাস্তা না পাই তাহলে তুই শাস্তি পাবি। যা। সাগরের হুঙ্কার শুনে নদী দৌড়ে কিচেনে গেল। এত সুন্দর করে সাজানো কিচেন নদী কখনো দেখেনি। বাড়িতে নতুন হওয়ায় কিচেনে কোথায় কি আছে তা আয়ত্ত করতে নদীর 7 থেকে 8 মিনিটের মতো লাগলো।
নদীর রান্নার হাত খুব পটু, তাই 12 মিনিটে নুডলস বানিয়ে ডাইনিং টেবিলে সার্ভ করলো। হঠাৎ করে নদীর চোখ সিঁড়ির দিকে পড়ল। ফর্মাল ড্রেস পরিহিত সাগরকে দেখে নদী ভিমড়ি খেল। কই, এর আগের দিনও তো সে সাগরকে দেখেছিল, তখন তো ওনাকে এত আকর্ষণীয় লাগেনি। তাহলে আজ কেন ওনাকে এত আকর্ষণীয় লাগছে? সাগর চুপচাপ চেয়ার টেনে বসলো। নদী খাবার সার্ভ করতে গেলেই সাগর নদীর হাত ধরে ফেলে। আমার সাথে তো শো করতে আসিস না, পরে পস্তাতে হবে। সাগরের কড়া কথা শুনে নদী ভয় পেয়ে গেল। খাওয়া শেষে এত বাজে খাবার কেউ খায় নাকি? বাপ্পা তো রান্না করে শেখায়নি, যত সব। টেবিল থেকে উঠতে উঠতে সাগর অফিস যাওয়ার পর নদী খেতে বসলো। কই, খাবার তো বেশ ভালোই হয়েছে, তাহলে উনি এভাবে বললেন কেন? সাগরের ওপর নদীর খুব রাগ হচ্ছে, তাও নিজেকে কন্ট্রোল করলো। খাওয়া শেষে কিচেন ক্লিন করে নদী পুরো বাড়ি ঘুরে দেখল। বাড়িটা বেশ বড়, অনেকগুলো রুম। 3-4টে রুম বাদে সব রুম তালা বন্ধ। বাড়ির কোথাও কোনো কারো ছবি নেই। পুরো বাড়ির অবস্থা খারাপ, সব জায়গায় ধুলা পড়ে আছে। কোমরে আঁচল গুঁজে নদী ঘর বাড়ি পরিষ্কার করতে লাগলো। ঘন্টা দুয়ের মধ্যেই পুরো বাড়ি পরিষ্কার করা হয়ে গেল। নদী ঘেমে একাকার অবস্থা, তার উপর খুব ক্লান্ত লাগছে। এখন শাওয়ার নেওয়া খুব জরুরি, কিন্তু সে তো তার সাথে কোনো কাপড় নিয়ে আসেনি। তাহলে শাওয়ার নিয়ে সে কি পরবে? ভাবনায় পড়ে গেল নদী। অনেকক্ষণ চিন্তা ভাবনার পর সে আলমারি খুলল। আলমারির এক সাইডে শাড়ি আর অন্য সাইডে জিন্স শার্ট রাখা। শাড়িগুলো বেশ দামি মনে হচ্ছে। নদী একটা শাড়ি হাতে নিল, কিন্তু সে তো শাড়ি কখনো নিজের হাতে পরেনি, দুবার পরেছিল, তাও তার আম্মার হাতে। শেষমেশ একটা শার্ট আর জিন্স নিয়ে শাওয়ারে গেল। শাওয়ারে এসে আরেক বিপদ, সে তো কখনো শাওয়ার অন করেনি, আর পারেও না। উনি থাকলেও তো জানা যেত কিভাবে শাওয়ার অন করে, কিন্তু উনি তো অফিসে, এখন আসতে পারবেন না। আর আসলেও তো মনে হয় বলবেন না, উল্টে অপমান করবে। তার থেকে ভালো নিজের চেষ্টা করা। কিছুক্ষণ চেষ্টা করার পর নদী ঠিকই শাওয়ার অন করতে পারল, যদিও প্রথম প্রথম একটু তার ভয় লাগলো। শাওয়ার শেষে নদী দুপুরে রান্না করা শুরু করলো। বাসায় তেমন কিছু ছিল না, যা ছিল তাই দিয়ে রান্নাটা সারল। রান্না শেষে কিচেনে ক্লিন করতে করতে দুপুর হয়ে এলো। সাগর তবুও এলো না। খিদের চোটে নদী খেয়ে নিল। খাওয়া শেষে বাগানে গেল। কিছুক্ষণ দোলনায় বসলো, হাঁটাহাঁটি করলো, গাছের ফুল ছিঁড়ে খোপায় গুঁজে দিল। বাগান ছেড়ে রুমে ঢুকে নদী টিভি দেখা শুরু করলো। টিভি দেখতে ভালো লাগছে না, খুব একা একা লাগছে। মনে হয় কত কাল ধরে সে একা এই বাড়িতে বন্দি। আব্বা আম্মাকে খুব মনে পড়ছে। একদিনে যেন একাকিত্ব তাকে জেঁকে বসেছে। রাজুর সাথে মারামারি করা, বুবুর সাথে ঝগড়া করা, সবকিছু খুব মিস করছে সে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9টায় পৌঁছালো। সাগর তবুও আসলো না। এই কয়টা ঘন্টা যে কিভাবে পার হলো তা একমাত্র সেই জানে। প্রতিটি ঘন্টা যেন এক একটা বছরের সমান। টিভি দেখতে দেখতে সোফাতেই ঘুমিয়ে পড়ল নদী। মধ্যরাতে মনে হলো কেউ তাকে চেপে ধরেছে। দম নিতেও কষ্ট হচ্ছে তার। অনেক কষ্টে পেটের ওপর থেকে হাতটা সরালো। তখনই গম্ভীর কণ্ঠে কে যেন বলে উঠল, তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমোতে দিবি না? আপনি কখন আসলেন? আমি তোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই, এটা ঘুমোতে দে। ঘুমালে ঘুমান, আমাকে ছাড়েন, আমার দম বন্ধ হয়ে আসতেছে। নদীর কথায় সাগর তাকে আরো জোরে চেপে ধরল। ছাড়েন না, আমার লাগতেছে। এবারও সাগর ছাড়ল না। আমি বিছানায় আসলাম কেমন করে? আমি তো সোফায় ছিলাম। সাগর কিছু না বলে নদীকে ছেড়ে অন্য পাশে ঘুমালো। নদী খেয়াল করলো আজও সাগরের শরীর থেকে মদের বিশ্রী গন্ধ আসছে। নদীর খুব কান্না পাচ্ছে। আচ্ছা, এই মানুষটা এমন কেন? এই দুঃখ দিয়ে দূরে ঠেলে দেয়, আবার কাছেও টেনে নেয়। সাগর সকাল সকাল ঘুম থেকে উঠল। নদী তখনও বেঘরে ঘুমাচ্ছে। এক দৃষ্টিতে সে তার মায়াবতীকে দেখছে। এভাবে কত সময় পার হলো সে জানে না। তার মায়াবতী একটু নড়তেই সে আবার ঘুমের অভিনয় করতে থাকলো। নদী ঘুম থেকে উঠে দেখে সাগর তার পাশে ঘুমাচ্ছে। হঠাৎ করে তার চোখ নিজের দিকে গেল। সে তো কাল শার্ট পরে ঘুমাইছিল। সেই শার্ট তার শরীরের অর্ধেকের মতো পড়ে উঠেছে। সাথে সাথে নদী পরনের শার্টটা নিয়ে নিচে নামালো। ছিছি,
কি লজ্জার বিষয়। আর একটুর জন্য নদী আরেকবার সাগরের দিকে তাকালো। সাগর তো এখনো ঘুমে, তার মানে সে নদীকে এই অবস্থায় দেখেনি। নদী যেন হাঁপ ছেড়ে বাঁচল। তাড়াতাড়ি বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সাগর বেডে নেই। হয়তো ফ্রেশ হতে অন্য ওয়াশরুমে গেছে। রান্না করতে কিচেনে গিয়ে দেখে সাগর রান্না করছে। নদী চুপি চুপি সাগরের পেছনে গিয়ে দাঁড়ালো। রাতে আমার ঘুম হারাম করে তো ভালোই ঘুমাইলে। রান্না করতে করতে সাগরের কথা যেন নদীর বুকে তীরের মতন বাঁধল। সে চুপ করে মাথা নিচু করে আছে। সাগরের রান্না শেষে টেবিলে খাবার সার্ভ করতে করতে বলল, খেয়ে আমাকে উদ্ধার কর, তোকে আমি না খাইয়ে মারবো না, কারণ রাতে তো না খেয়ে ঘুমাইছিস। আপনি কিভাবে জানলেন আমি কাল রাতে খাইনি? আগে বল, আমার শার্ট কোন সাজে পরছিস? আমি আসলে মানে আমতামতা না করে সরাসরি বল। আমি শাড়ি পরতে পারি না, তাই। এক নিঃশ্বাসে বলে ফেলল নদী। নদীর কথা শুনে সাগরের হাত থেকে চামচ ফ্লোরে পড়ে ঝনঝন শব্দ হচ্ছে। সাগর ভাবছে তার স্নেহাও সাগরের প্রথম স্ত্রী, শাড়ি পরতে পারত না। সাগর প্রতিদিন তাকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিয়ে কপালে গভীরভাবে চুমু খেত। খুব ভালোভাবেই তাদের সংসার চলছিল, কিন্তু হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল। শুনেন, নদীর কথায় সাগরের ধ্যান ভাঙল। বল। আমি তো শাড়ি পরতে পারি না, তাই যদি কয়েকটা 3 পিস আনতেন তাহলে খুব ভালো হতো। পারিস না, আমি শেখাই দেব, কিন্তু তবুও তোকে শাড়ি পরে থাকতে হবে। আর শোন, কোন সাহস আমার শার্ট পরেছিস? শাড়ি পরে আমার শার্ট ভালোভাবে ধুয়ে দিবি, যাতে তোর শরীরের ময়লা আমার শার্টে না থাকে। নদী ভয়ে মাথা নিচু করে চুপ করে থাকলো। সাগর চেয়ার টেনে বসলো। এখন কি তোকে কোলে করে চেয়ারে বসাতে হবে? নদী নিঃশব্দে চেয়ার টেনে বসলো। তার সামনে এক পেয়ালা কি যেন রাখা, গোল বাটিতে এক ধরনের তরল। সে তরল থেকে আবার ধোয়া উঠছে। নদী পেয়ালাটার দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে আর চোখে সাগরকে দেখছে। সে চামচ দিয়ে সে তরলটা খাচ্ছে। সাগরের দেখে নদীও চামচ দিয়ে তরলটা খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। যতবার চামচে তরলটা তুলছে ততবার চামচ থেকে গড়িয়ে পড়ছে। নিজেকে খুব অসহায় লাগছে তার। কাল যে নিজের থেকে শাওয়ার অন করেছিল, আর আজ কিনা সে সামান্য চামচে তরল তোলার কাজটুকুও পাচ্ছে না। সাগর মনে হয় বিষয়টি খেয়াল করলো। চামচ দিয়ে সামান্য স্যুপটাও খাইতে পারিস না? আমি কখনো চামচ দিয়ে কিছু খাইনি। সাগর কিছু না বলে চেয়ার থেকে উঠে নদীর পাশের চেয়ারে বসলো। চামচে স্যুপ তুলে নদীর মুখের সামনে দিল। হা কর। নদী সাগরের কথা মতো হা করল। সাগর নদীকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষে, আপনার আজকে অফিস নাই? আজ শুক্রবার। ও, একটা কথা বলি, আমার না আব্বা আম্মাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে, একবার নিয়ে যাবেন? নদীর কথা শুনে সাগর ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সাগরের এই দৃষ্টি দেখে নদীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওর এমন অনুভূতি হচ্ছে যে মনে হয় সে জন্ম থেকে কখনো পানির ছোঁয়াও পায়নি। সাগর নদীর হাত ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে গিয়ে বেডে ফেলে দিল। নদীকে অবাক করে দিয়ে সাগর তার বেল্ট খুলতে থাকে। প্লিজ আমাকে মারবেন না, প্লিজ। নদীর কথা শেষ না হতেই সাগর তার বেল্ট দিয়ে নদীকে মারা শুরু করলো। সাগরের প্রত্যেকটা আঘাতে নদী আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদগুলো যেমন করে নদীকে আহত করছে, সাগরকেও তেমনভাবেই আঘাত করছে। পার্থক্য শুধু শারীরিক আর মানসিক। কেউ মার খেয়ে শারীরিক যন্ত্রণা পাচ্ছে, আর কেউ মেরে মানসিক যন্ত্রণা পাচ্ছে। কি আজব মানব জাতি। নদী চেতনা হারানোর কিছুক্ষণ পর সাগর একটা সিগারেট টানতে টানতে রুম থেকে বের হলো। হাত দুটো চোখের সামনে নিয়ে নিজেই নিজেকে বলল, এই হাত দিয়ে আমি আমার কলিজাকে মেরেছি, এই হাতে, এই হাতে। কাঁদছে আর দেওয়ালে ঘুষি মারছে। হাত থেকে যে অযোধ্যারায় রক্ত পড়ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। নদী পিটপিট করে চোখ জোড়া খুলল। চারিদিকে প্রচুর আলো। চোখ খুলে আবার বন্ধ করলো, আবার চোখ খুলল। বেড থেকে উঠতেই সারা শরীরে ব্যথা অনুভব করলো। তাও অনেক কষ্টে উঠে বসলো।
সামনে তাকিয়ে দেখলো সাগর টি টেবিলে বসে ড্রিঙ্ক করছে। নদী যত এই লোকটাকে দেখছে ততই তার প্রতি তার ঘৃণা হচ্ছে। নদী তো শুধু তার আব্বা আম্মার সাথে দেখা করতে চাইছিল, থাকতে তো আর চায়নি। তাহলে উনি কেন মারলেন? মানুষ কতটা নির্দয় হতে পারে তা নদী সাগরকে না দেখলে জানতেই পারত না। তোর ঘুম হইল? নদী ঘৃণায় অন্য পাশে মুখ ঘোরালো। আমি কিছু জিজ্ঞেস করছি। নদী এবার হু হু করে কেঁদে উঠল, বেশ শব্দ করেই কাঁদল। তার কান্নার শব্দ সাগরের হৃদয়ে গিয়ে লাগছে। তবুও নিজেকে শান্ত করে নদীর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়েন, আমার লাগতেছে। সাগর কিছু না বলে নদীকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়। প্লিজ ছাড়েন। সাগর কিছু না বলে শাওয়ার অন করে। সাথে সাথে সাগর আর নদী ভিজে যায়। পানির প্রত্যেকটা ফোঁটা নদীর গায়ে সুইয়ের মতন বিঁধছে। যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে আছে। কাটা শরীরে এই পানি যেন নরক যন্ত্রণার মতন লাগছে তার কাছে। নদী শাওয়ারের কাছ থেকে সরতেও পারছে না, কারণ সাগর তাকে চেপে ধরেছে। কিছুক্ষণ পর সাগর নদীকে কোলে করে রুমে ঢুকলো। টাওয়াল দিয়ে শরীর মুছে দিয়ে কঠিন গলায় বলল, কাবার্ডে ব্লাউজ আর পেটিকোট রাখা আছে, পরে নেবে। কথাটা বলে সাগর হুড়হুড় করে রুম থেকে বেরিয়ে গেল। নদীর খুব ক্লান্ত লাগছে, তাই বেডে ধপ করে বসে পড়ল। না না, বসে থাক। না না, বসে থাকলে হবে না। ওনার কথা মতো ব্লাউজ আর পেটিকোট পরতে হবে। কে জানে এইটা না করলে আবার কোন শাস্তি দিয়ে বসে। চোখের পানি মুছতে মুছতে নদী সাগরের কথা মতো কাভার থেকে পেটিকোট আর ব্লাউজ বের করে পরল। নদী ভাবছে এই অবস্থায় ও সাগরের সামনে যাবে কেমন করে। ও তো লজ্জা আর ঘৃণায় মরে যাবে। দরজা খোলার শব্দে নদী পেছনে ফিরে তাকালো। সাগর হাতে একটা সুন্দর শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে নদী লজ্জায় হাত দিয়ে বুক ঢাকলো। এদিকে আয়। নদী সাগরের কথায় ওর দিকে এগিয়ে গেল। হাত ছড়া। নদী ভয়ে ভয়ে হাত সরালে সাগর তাকে শাড়িটা পরিয়ে দেয়। শাড়ি পরানো শেষে নদীকে অবাক করে দিয়ে সাগর নদীর কপালে গভীরভাবে চুম্বন করে। নদী বিস্ফোরিত চোখে সাগরের দিকে তাকায়। নিজের অজান্তেই হাতটা বাম গালে চলে যায়, যেখানে সাগর তাকে চুম্বন করেছিল। এক অজানা অনুভূতি তাকে ধাওয়া করে। দাঁড়িয়ে না থাকি কিচেনের জায়গায় কিছু রান্না কর, খুব ক্ষুধা লাগছে। নাকি আমাকে মারবি নাকি তুই? যাচ্ছি। নদী কিচেনে গিয়ে চিন্তায় পড়ে গেল। সে তো ভয়ে সাগরকে বলতেই ভুলে গেছিল যে বাসায় কিছুই নেই। এখন কি রান্না করবেও? তখন তার কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তাই পেছনে ঘুরে দেখতেই কিছু একটার সাথে ধারাম করে ধাক্কা খেল। আউচ! চুপ। নদী ওপরে তাকিয়ে দেখে সাগর। রান্না না করে কি করিস? আমি তো রান্নাই করছিলাম, কিন্তু বাড়িতে কিছু নাই যে রান্না করব। সাগর কিছু একটা ভেবে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়। নদী টাল সামলাতে না পেরে প্রতিবার হোঁচট খাচ্ছে। বাড়ির বাইরে এসে সাগর নদীকে ধাক্কা দিয়ে কারে বসিয়ে দেয়। এতে নদী বেশ ব্যথা পায়। সাগরও ওর অপর সাইডে বসে ড্রাইভ করা শুরু করে। পুরো রাস্তা নদী ভয়ে ভয়ে চুপটি মেরেছিল। নদী ভাবছে সে হয়তো আবার তাকে কোথাও কোনো শাস্তি দিতে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কার থেমে গেল। নদী মনে মনে আয়াতুল কুরসি পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে যাতে সাগর তাকে না মারে। নামবি নাকি তোকে কোলে করে নিয়ে যেতে হবে? সবার সামনে থেকে কোলে নিতে পারবো না। নদী বাইরে তাকিয়ে দেখে ওদের কার রাস্তার চারিদিকে নানা ধরনের স্টল। তার মানে সাগর তাকে মারতে এখানে নিয়ে আসেনি। নদী যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমি নামতে বলেছি। নদী চুপচাপ কার থেকে নামলো। নদী নামার পর সাগর কারের ডোর লক করে দিয়ে হাঁটা শুরু করলো। নদী সাগরের পেছন পেছন যাচ্ছে। সাগর যেভাবে হেঁটে রেস্টুরেন্টে যাচ্ছে কেউ দেখে বলতে পারবে না যে সে কিছুক্ষণ আগে তার বউকে মেরে রক্তাক্ত করেছিল। সাগর রেস্টুরেন্টের একটা নিরিবিলি জায়গায় বসে পড়ে। আশেপাশে তেমন একটা লোক নেই। কম বয়সী দুজন ছেলে মেয়ে মিষ্টি মিষ্টি ঝগড়া করছে। খুব সম্ভবত তারা প্রেমিক প্রেমিকা। অন্য টেবিলে একজন বৃদ্ধ আর আরেকজন বৃদ্ধা একে অপরকে খাইয়ে দিচ্ছে। কি ভালোবাসা। আরেক টেবিলে একটা মেয়ে একা বসে আছে।
তার চঞ্চলতায় বলে দিচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে। সাগর তার প্রথম স্ত্রী মেঘলাকে খুব মিস করছে। তারা প্রায়ই এই রেস্টুরেন্টে এসে সময় কাটাতো। ওই বৃদ্ধ বৃদ্ধার মতো একে অপরকে খাইয়ে দিত। সাগরের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার নজর এবার নদীর দিকে গেল। সে বোকার মতন চারিপাশে তাকাচ্ছে। তার দ্বিতীয় স্ত্রী নীলিমা যখন অবাক হতো তখন সে নদীর মতন মুখটা করত। নীলিমা সেই অবাক হওয়া মুখ দেখে যে সাগর কতবার তার প্রেমে পড়েছে তার কোনো হিসেব নেই। বুকে জমানো শত কষ্টের মাঝেও সাগরের ঠোঁটের কোণাতে এক চিলটে হাসি ফুটে উঠল। নিমেষে তার অতীত তার মুখটা ম্লান করে দিল। মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, দাঁড়া না থেকে বস। তোকে কি বসার জন্য আলাদা করে বসতে বলতে হবে? নদী চুপচাপ বসে পড়ল। সে আগে এতটা চুপচাপ ছিল না। প্রচুর রকমের দুষ্টু আর চঞ্চল ছিল। দুষ্টুমির জন্য নদী তার মায়ের কাছে প্রতিদিন 10-12 বার করে কানমোলা খেত। এখন এসব অতীত হয়ে গেছে। সাগরের সাথে তার বিয়ে হওয়ার পর থেকেই সাগর তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। নদীর গাল বেয়ে অশ্রু পড়ার আগেই নদী তার হাতে তালু দিয়ে তা মুছে ফেলল। কে জানে এই অশ্রুর জন্যই হয়তো সাগর তার উপর আরও অত্যাচার চালাবে। নদীর শাড়ি দিয়ে তার হাত ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল। সে তার শরীরের মারের দাগগুলো কাউকে দেখাতে চায় না। কি খাবি? আপনার যা ইচ্ছা তাই অর্ডার করেন। সাগর এক ওয়েটারকে ডেকে বিরিয়ানি, স্যালাড আর চকলেট আইসক্রিম অর্ডার করলো। নদী আগে কখনো এত বড় রেস্টুরেন্টে আসেনি, তাই একটু আনইজি ফিল করছে সে। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসলেই সাগর খাওয়া শুরু করে। নদী একবার সাগরের খাওয়া দেখছে আর আরেকবার নিজের খাবারের দিকে তাকাচ্ছে। নদী তো কখনো চামচ দিয়ে খায়নি, তার উপর আশেপাশে অচেনা মানুষ। নদী এত বেশি নার্ভাস ফিল করছে যে তার হাত ঘেমে একাকার অবস্থা। সাগর বিষয়টি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে। সে মনে হয় মনে মনে এটাই চাচ্ছিল। মনে মনে একটা অজুহাত খুঁজছিল নদীকে খাইয়ে দেবার। খাচ্ছিস না কেন? এখন কি তোকে খাইয়ে দিতে হবে নাকি? নদী অসহায়ভাবে তার দিকে তাকালো। আসলে আমি আসলে চামচ দিয়ে খেতে পারি না। সাগর বিরক্তি নিয়ে নদীকে খাওয়াতে লাগলো। নদীও মনে মনে সে খুব খুশি ছিল, কিন্তু তা প্রকাশ করলো মুখে একরাশ বিরক্তি নিয়ে। নদীর সবচেয়ে পছন্দ হলো চকলেট আইসক্রিম। সে এর আগেও আইসক্রিম খেয়েছিল, বেশিরভাগই ছিল রাস্তা দিয়ে যাওয়া আইসক্রিমওয়ালার সস্তার, কিন্তু সে চকলেট আইসক্রিম এই প্রথম খেলো। খাওয়া শেষে এরা বাড়িতে ফিরে আসলো। এভাবেই 2 মাস চলে যায়। সাগর নদীকে যেমন ভালোবাসে তেমনি অত্যাচারও করে। এই তো আজ সকালে সাগর শাওয়ারে গেলেই নদী সাগরের শার্ট প্যান্ট বের করে রাখে। সাগর এটা দেখে নদীকে শাস্তি হিসেবে একটা অন্ধকার ঘরে এক রাত বন্দি করে রাখে। আগে সাগর প্রতিদিন ড্রিঙ্কস করত, এখন মাঝে মাঝে করে, যখন সে তার অতীত মনে করে কষ্ট পায়। এই 2 মাসে নদী সাগরকে যতটা ঘৃণা করছে ঠিক ততটাই ভালোবাসে। আজকেও সাগর ড্রিঙ্কস করে আসছে। নদী ঘুমিয়েছিল। দরজা খোলার শব্দে ওর ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে দেখে সাগর কোথায় যেন যাচ্ছে। চোখ ডলে ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। রাত 3:48 বাজে। নদী বেড থেকে উঠে চুপিসারে সাগরের পেছন পেছন গেল। সাগর বাড়ির কর্নারের একটা রুমের তালা খুলে ঢুকলো। নদী বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকলো। তারপর আস্তে আস্তে ওই রুমে ঢুকলো, কিন্তু যা দেখলো তাতে সে অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। সাগর একটা শাড়ি ধরে কাঁদছে। যে মানুষ অন্য মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়, সে মানুষ একটা শাড়ি ধরে কাঁদতে কাঁদতে প্রলাপ করছে। নদী রুমের চারিদিকে চোখ বুলালো। পুরো রুমে ছবি দিয়ে ভরা। বেশিরভাগ ছবিতে সাগরের সাথে একটা মেয়ের ছবি। সাগর ঘরে লাইট জ্বালায়নি, একটা বড় মোমবাতি জ্বালিয়েছে। মোমবাতির আবছা হলদে আলোতে দুজনকে খুব সুন্দর লাগছে। রুমের একপাশের দেওয়ালে 2 জোড়া রঙিন হাতের ছাপ। রুমটা ছোট হলেও অনেক সুন্দর করে সাজানো। নদী এবার সাগরের দিকে তাকালো। ও বাচ্চাদের মতন করে কাঁদছে। ওকে দেখে নদীর খুব মায়া হলো। নদী গুটি গুটি পায়ে সাগরের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখল। সাগর চমকে নদীর দিকে তাকালো। সাগরের চোখ ফুলে লাল হয়ে আছে। ছেলেটা মনে হয় অনেকক্ষণ যাবৎ কাঁদছে।
সাগরের এরকম অবস্থা দেখে নদীর বুক ধুপ করে উঠল। তুমি এখানে? চোখের পানি মুছতে মুছতে আপনি এত রাত্রে এখানে কি করছেন? আর কাঁদছেন কেন? নদী, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি কেন আপনাকে ছেড়ে যেতে যাব? সাগর নদীকে ওর কোলে বসিয়ে দিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি নদী, তোমাকে যে হারাতে চাই না, সেজন্যই তোমার সাথে খারাপ ব্যবহার করি, যাতে তুমি আমাকে স্নেহার মতো করে ছেড়ে না চাও। আমি কেন আপনাকে ছেড়ে যেতে যাব? আমি আপনার কথা বুঝতে পারছি না। আর স্নেহাকে? আমি তোমাকে কিছু বলতে চাই না। যারা আমাকে ভালোবাসে তারা সবাই আমাকে ছেড়ে না ফেরার দেশে চলেছে। আর তাই আমি চাই তুমি আমাকে ঘৃণা করো, আমার আশেপাশে থাকো, যাতে আমি তোমাকে দেখতে পাই। তুমি আর স্নেহা যে একই চেয়ারের অধিকারিণী। কি বলছেন আপনি এসব? কেউ কাউকে ভালোবাসলে আবার না ফেরার দেশে চলে যায় নাকি? হ্যাঁ যাই, কারণ আমি যে এক অভিশপ্ত প্রেমিক। অভিশপ্ত প্রেমিক? যখন আমার বয়স 19 বছর, তখন আমি খুব অহংকারী ছিলাম। বাবা ছিলেন এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। মা ছোটবেলা আমাকে জন্ম দিতে গিয়ে মারা যান। বাবা প্রায় সময় দেশের বাইরে থাকতো। মায়ের ভালোবাসা, বাবার শাসন, এসব না পেয়ে আমি খুব উচ্ছৃঙ্খলার বদমাচে হয়ে উঠেছিলাম। একদিন আমি আমার বন্ধুদের সাথে রাস্তায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ কি? হঠাৎ একজন ফকির এসে আমার কাছে ভিক্ষা চায়। তাই শরীরে কালো রঙের আলখাল্লা পরা ছিল। তখন আমার মেজাজ খুব খারাপ ছিল, তাই ফকিরটাকে কয়েকটা বাজে ভাষায় গালিগালাজ করে মারি। তখন তিনি একটা রহস্যময় হাসি দিয়ে বলেন, তুই আমাকে মারলি? জানিস আমি কে? তুই জানিস আমি কে? আমি শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের একমাত্র ছেলে সাগর চৌধুরী। আর তুই তো 2 টাকার ফকির। তুই অর্থ আর প্রাচুর্যের অহংকারী হয়ে উঠেছিস। সৃষ্টিকর্তা অহংকারীকে পছন্দ করে না। তুই অভিশাপের যোগ্য। তোকে যে ভালোবাসবে সে মরে যাবে। কথাটা বলতে বলতে ফকিরটা উচ্চস্বরে হাসতে হাসতে চলে গেল। ওনার কথাগুলো শুনে আমার খুব রাগ লাগছিল। তো ওনাকে আরেকবার মারতে এক পেগোতে ফোন এলো। এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলাম। বাবার বিয়ে ফোন করেছিল। ফোনে উনি যা বললেন তা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। আমার বাবা নাকি বেশকে আত্মহত্যা করেছে। বাবার আত্মহত্যার কারণ আজও জানতে পারিনি। সেদিন থেকে আমার জীবন নরকের মতো হয়েছে। আমি ছোট ছিলাম, তাই আমার চাচারা বাবার বিজনেস দেখাশোনা করতাম। আমি আগের খারাপ অভ্যাসগুলো চেঞ্জ করি। কয়েক বছর পর যখন পড়ালেখা শেষ করলাম, চাচারা বলল একটা ভালো চাকরি করতে, তাই করলাম। 45,000-এর চাকরি পাই। 1 মাস পর এক বিকেলের বৃষ্টির মাঝে তোমার মতো একজন মায়াবতী আমার কারে লিফটে ওঠে। বৃষ্টিতেও পুরো গাগ ভেজা হয়েছিল। আমি ড্রাইভ করছি আর চোখে ওকে দেখছিলাম। ওর ভেজা ঠোঁট আর ভেজা চুলগুলো আমাকে খুব টানছিল ওর কাছে। নিজেকে অনেক কষ্টে সামলালাম। কার একটা এতিমখানায় থামতে ও লাফিয়ে বলল থামতে। আমি কার থামাতে ও দৌড়ে চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভাবছি একটা থ্যাঙ্কসও দিল না। মেয়েটা অর্ধেক রাস্তা থেকে আবার আমার দিকে ফিরে আসলো। একটা মিষ্টি হাসি দিয়ে থ্যাঙ্কস বলে চলে গেল। তার সেই হাসি দেখে আমি তার প্রেমে পড়ি। আরেকদিন আবার তার সাথে দেখা হয়। আমরা সেদিন অনেকক্ষণ গল্প করি। এভাবেই মাঝে মাঝে আমাদের মধ্যে দেখা হতো, কথা হতো। কখন যে এটা প্রেমে পরিণত হয় সেটা বুঝতেই পারিনি। একদিন আমি ওকে বিয়ে করার প্রস্তাব দিই। ও রাজি হয়। যেহেতু এতিম ছিল আর আমারও বাবা মা ছিল না, তাই কাজ অফিসে বিয়েটা সেরে ফেলি। ওই ছিল স্নেহা। এই রুমে আমাদের বাসর হয়েছিল। দেখো, এই রুমের প্রত্যেকটি কোণে আমাদের ভালোবাসার স্মৃতি রয়েছে। সাগর একটু থেমে আবার বলা শুরু করলো, আমাদের সংসার অনেক ভালোভাবে চলছিল। দুষ্টু মিষ্টি ভালোবাসা আমাদের সংসার পূর্ণ ছিল। 1 মাস পর অফিস শেষে বাড়ি ফেরার পথে আমার জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে আসি। বাড়িতে ঢুকে একে ডাকতে থাকি, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে আমি ওকে সারা বাড়ি খুঁজতে থাকি। ও বেলকনিতে চেয়ারে বসেছিল। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরি। ওর হাত পা অসম্ভব রকমের ঠান্ডা ছিল। আমি ওকে কয়েকবার ডাকার পরেও ও কোনো সারা শব্দ করেনি, তাই আমি ওকে আমার পাশে ঘুরাই। ওর চোখ বন্ধ ছিল, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। নদী সাগরের চোখের পানি মুছে পরের কাহিনী বলতে বলে, আমি ওকে আজীবনের জন্য হারিয়ে ফেলি। নিজেকে বাহিরের জীবন থেকে গুটিয়ে নিই। আমার আত্মীয় স্বজনরা আমাকে আরেকটা বিয়ে করার প্রস্তাব দেয়। আমি প্রথমে না করলেও পরে আমার বড় চাচার কথায় রাজি হয়ে যায়। ওর নাম নীলিমা। খুব মিষ্টি একটা মেয়ে। ওর সম্পর্কে আমার চাচাতে বোন হতো।
ওর সাথে যেদিন আমার বিয়ে হয় সেদিনও আমার হাত ধরে পড়েছিল। আমি জানি তুমি স্নেহাকে খুব ভালোবাসো, তাকে ভুলতে পারবে না। আমি চাইলেও তোমার স্মৃতি থেকে ওর নাম মুছতে পারবো না। তাই বলছি, তোমার মনের কোণায় আমাকে একটু জায়গা দিও, শুধু একটু। আমার এই অনুরোধটা রাখো প্লিজ। আমি মুচকি এসে ওকে বলি, তুমি আর স্নেহা দুজন আমার কাছে সমান। আমি স্নেহাকে যতটা ভালোবাসতাম তোমাকেও ঠিক ততটাই ভালোবাসবো। নীলিমা আমাকে খুব ভালোবাসতো। একদিনে ফোন করে বাড়িতে জলদি আসতে বলল। আমি ভয় পেয়েছি, যদি কোনো দুঃসংবাদ থাকে আমার জন্য। অফিস শেষ হবার আগে আমি বাড়িতে আসলাম। আমাদের রুমটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। নীলিমাকে দেখলাম, ও খুব সুন্দর করে সেজেছে। ও আমাকে বেডে ফেলে দিয়ে আমার উপর উঠল, তারপর কানে কানে বলল আমি বাবা হতে চলেছে। আমি আনন্দ ওকে কোলে তুলে ঘুরতে লাগলাম। সেদিন মন ভরে ওকে আদর করলাম। তখন মাথায় এলো সেই ফকিরত অভিশাপের কথা। তারপর থেকে আমি ওর বাবার সাথে থাকতাম, যাতে ওর আর আমার বাবুর কোনো ক্ষতি না হয়। অফিস ছাড়লাম। দেখতে দেখতে 7টা মাস চলে গেল। আমি কিছু কেনার জন্য মার্কেটে যাই। লিস্ট অনুযায়ী সব কিছু কিনে বাড়ি ফিরে বাড়ির মেইন গেটে ঢুকে দেখলাম নীলিমা সিঁড়ির নিচে চেতনাহীনভাবে পড়ে আছে। সারা ফ্লোর রক্তে ভেজা। ওকে জলদি হাসপাতালে নিয়ে গেলাম। ডক্টর বলল ওনাকে আর নেই। সিঁড়ি থেকে পেছলে ওর মাথা ফেটে গেছে। আর বাচ্চাটা? আমার জন্য একটা নিষ্পাপ বাচ্চা পৃথিবীর আলো দেখতে পাইনি। সেদিন যদি আমি মার্কেটে না যেতাম তাহলে হয়তো আজ ওরা দুজনেই বেঁচে থাকতো। ওর মায়ের সাথেও মারা গেছে। নীলিমা পেটে আঘাত পেয়েছিল, তাই আমার বেবিটাও। কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো। তারপর থেকে আমি অফিস শেষে ড্রিঙ্কস করে রাস্তায় রাস্তায় ঘুরি। ঘুমানোর সময় আবার বাসায় এসে ঘুমিয়ে পড়ি। এইভাবে একদিন ড্রিঙ্কস করে ঘুরতে ঘুরতে একটা বস্তিতে ঢুকলাম। হঠাৎ আমার চোখ মাঠে গেল। সেখানে একটা মেয়ে কানামাছি খেলছিল। চোখ বাঁধা ছিল, তাই চোখ দেখা যায়নি, কিন্তু স্নেহার মতো সেই নাক, সেই ঠোঁট, সেই গায়ের রং। মনে হলো আমি আমার স্নেহাকে আবার ফিরে পেয়েছি। তাই তার মতের বিরুদ্ধে তাকে বিয়ে করি। ওর সাথে এমন বাজে ব্যবহার করা শুরু করে যাতে সে আমাকে ঘৃণা করে। কথাটা শেষ করেই সাগর কাঁদতে থাকে। নদীও তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। একটা মানুষ এতটা বছর ধরে ভালোবাসা থেকে বঞ্চিত, তা ভাবলেই নদীর গা শিউরে উঠছে। যাকে সে এতদিন ঘৃণা করে এসেছে, আজ তাকে খুব ভালোবাসতে মন চাচ্ছে। আপনাকে খুব ভালোবাসি। এতদিন শুধু আপনাকে ঘৃণা করে এসেছি। আজ সত্যিটা জেনে আপনার প্রতি সম্মানটা বেড়ে গেল। সাগর নদীকে ধাক্কা মেরে তার কাছ থেকে সরিয়ে দেয়। টি টেবিলের সাথে নদীর মাথা লেগে বেশ কিছুটা ব্যথা পায়। তুই মরতে চাস নাকি? কখন আমাকে ভালোবাসতে আসবে না, মরে যাবে। আমি মানি না আপনার অভিশপ্ত জীবন। আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। সাগর তার মায়াবতীকে হারাতে চায় না, তাই ড্রয়ার থেকে লাইসেন্স করা গানটা বের করে নিজের মাথায় ঠেকায়। আমি তোমাকে ভালোবাসি, তোমার কষ্ট আমার সহ্য হবে না, তাই না ফেরার দেশে চলে যাচ্ছে। ভালো থেকো। সাগর গানের ট্রিগার পুশ করার সাথে সাথে নদী সাগরকে ধাক্কা দেয়, যার ফলস্বরূপ গুলিটা নদীর হাট বরাবর লাগে। নদী, এই নদী, নদী ওঠো। শুয়েছ কেন? ওঠো না, কিচ্ছু হবে না তোমার। আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। প্লিজ চোখ খোলো। সাগর নদীর কোনো রেসপন্স না পেয়ে ওকে কুলে নিয়ে কারে ওঠে। পাশে ওকে বসিয়ে দিয়ে ভালোভাবে সিট বেল্ট লাগিয়ে দেয়। তারপর ড্রাইভ করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গভীর রাত, ট্রাফিক জ্যাম ছিল না, তাই তারা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে গেছে। ডাক্তার প্রথমে অপারেশন করতে রাজি হয়নি। পুলিশ কেস, তাই আগে থানার অনুমতিপত্র আনতে হবে। নদীর এই অবস্থায় তারা বলেছে থানার অনুমতিপত্র আনতে। কথাটা শুনে সাগরের মাথায় আগুন জ্বলে উঠল। রাগে ডাক্তারের কলার টেনে ধরে বলল, এই ডাক্তার, নদীর অপারেশন যদি না হয় তাহলে আপনার বিরুদ্ধে আমি কেস করব। আপনি ওর অপারেশন করেন, বংশীয় লাগলে বলেন, আমি করে দিচ্ছি। তো ওর অপারেশন করেন। আপনি শান্ত হন, আমি ওর অপারেশন করছি। সাগর ডাক্তারের কলার ছাড়লেই ডাক্তার নদীর অপারেশনের কাজ শুরু করে দেয়। নীলিমা মারা যাওয়ার 2 বছরেও সাগর নিজেকে এতটা অসহায় ভাবেনি যতটা আজ ভাবছে। যদি নদীর কিছু হয়ে যায় তাহলে সাগর নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। তার জন্যই তো আজ তার নদীর এই অবস্থা।
সে কি করে নিজের স্বার্থের জন্য নদীকে বিয়ে করলো? সে তো জানতো নদী তাকে ভালোবাসলে সে মারা যাবে, তারপরেও কি করে তাকে বিয়ে করলো? সাগর এসব ভাবছে আর ওটির দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। কাঁদতে কাঁদতে একসময় সাগরের চোখের পানি শেষ হয়ে গেল। পাথরের মূর্তির মতন বসে আছে সে, চোখের পলকও যেন পড়ছে না। 4 ঘন্টার ওটি শেষে ডাক্তার সাগরের সাথে দেখা করলেন। সে 4 ঘন্টা সাগরের কাছে 40 বছরের সমান ছিল। সাগর মূর্তির মতন ডাক্তারের সামনে বসে আছে। ডাক্তারের চোখ মলিন হয়ে আছে। 10 মিনিট ধরে ডাক্তার তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু প্রত্যেকবার বলার সময় সব গুলিয়ে যাচ্ছে। ডাক্তারের মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি কোনো দুঃসংবাদ দিতে চলছেন, কিন্তু সাগরের ভয়ে কিছু বলতে পারছেন না। সরি মিস্টার সাগর, আপনার ওয়াইফের কন্ডিশন খুব একটা ভালো না। একেবারে হার্ট বরাবর গুলিটা লেগেছে। রুগী বাঁচবে কি না 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। সাগর ছলছল চোখে ডাক্তারের দিকে তাকালো। আপনি বরং প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে আসুন। ডাক্তার সাগরকে প্রেসক্রিপশন এগিয়ে দিল। সাগর নিঃশব্দে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এলো। সবে ভোরের আলো ফুটতে শুরু হয়েছে। পাখিরা তাদের ছানাদের খাওয়ানোর জন্য খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়েছে। সাগর দ্রুত পায়ে মেডিসিন শপের দিকে এগিয়েছিল। ভাগ্য ভালো ছিল তাই শপ খোলা। মেডিসিন আনার সময় সাগর দেখল মুসল্লিরা দল বেঁধে নামাজ পড়তে মসজিদে যাচ্ছে। ওদের নামাজে যেতে দেখে সাগরেরও নামাজে যেতে মন চাইল। যদি আল্লাহ তার উপর খুশি হয়ে তার নদীকে ফিরিয়ে দেয়। সাগর দ্রুত হাসপাতালে ওষুধ দিয়ে আবার বেরিয়ে পড়ে। মুসল্লিদের অনুসরণ করে সে মসজিদ পর্যন্ত চলে আসলো। আগে সে 5 ওয়াক্ত নামাজ আর 30টা রোজা করত, যখন স্নেহা আর নীলিমা তার জীবনে ছিল। ওরা মারা যাওয়ার পর সাগর আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। আজ আবার নদীকে পাওয়ার লোভে তার আল্লাহর প্রিয় বান্দা হতে ইচ্ছে করছে। সাগর অজু শেষে মাথায় রুমাল পেঁচিয়ে পাক পবিত্র হয়ে জামাতে দাঁড়িয়ে গেল। সবার নামাজ শেষে নিজেদের বাড়ি চলে গেলেও সাগর ইমামের কাছ থেকে কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করলো। সাগরের তেলাওয়াতের গলা খুব মিষ্টি। স্নেহা তাকে কোরআন তেলাওয়াত করা শিখিয়েছিল। তেলাওয়াত করতে করতে সাগরের গলা ভারী হয়ে আসছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শেষমেশ অবাধ্য চোখগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। ছেড়ে দিল তার নোনা জল। গাল বেয়ে নোনা জলগুলো পাকা করা মেঝেতে পড়তে শুরু করলো। কাঁধে কারো উষ্ণ ছোঁয়া পেয়ে সাগর চোখের পানি মুছে পেছনে তাকালো। মসজিদের ইমাম সাহেব তার পেছনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? সাগর কিছু না বলে ছলছল চোখে হুজুরের দিকে তাকিয়ে থাকে। বুঝেছি কি হয়েছে, আল্লাহর কাছে দোয়াই করি, তাহলে উনি তোমার বেগমকে সুস্থ করে দেবে। হুজুরের কথা শুনে সাগর বিস্ফোরিত চোখে তার দিকে তাকায়। কিছু বলার আগেই হুজুর আবার বলে ওঠে, আমি কি করে জানলাম এটা জানতে চাচ্ছ তো? আমি অতীতে আরও বর্তমানে বলতে পারি। এক্ষুনি তোমার বেগমের কাছে যাও, সে এখন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। সাগর আর এক মুহূর্ত সেখানে তাকিয়ে না থেকে সোজা হাসপাতালে চলে গেল। যাওয়ার সময় পেছন থেকে এক বিদঘুটে পৈশাচিক হাসি শুনতে পেল। একবার পেছনে ঘুরল, কিন্তু কোনো মানুষ তো দূরের কথা, কোথাও কোনো পিঁপড়ে পর্যন্ত নেই। সে আবার হাঁটতে শুরু করলো। হাসির শব্দ আরও বাড়ল। সাগর আর পিছনে তাকালো না। তার কাছে আর সময় নেই। তার মায়াবতী যে মৃত্যুর সাথে লড়াই করছে। সাগর নদীর কেবিনের সামনে আসতেই দেখল নার্সরা ছোটাছুটি করছে। কেবিনে ঢুকতেই তার বুকটা ধক করে উঠল। তার মায়াবতীর সাদা চাদরে ঢাকা। ডাক্তাররা ছোটাছুটি করে ইঞ্জেকশন, স্যালাইন, লাইট দিচ্ছে। কোথা থেকে যেন একজন স্ত্রীর মতো কি যেন একটা এনে নদীর দিকে ঝুঁকলো। তারপর কি হবে দেখার আগেই সাগরের সাথে একজন নার্স ধাক্কা খায়। আপনি দরজায় দাঁড়ায় আছেন কেন? সরেন, যাইতে দেন। সাগর দরজা থেকে একটু সরে আসলো। নার্স, পেশেন্টের কি? সম্পূর্ণ কথা শেষ করার আগেই নার্স কেবিনে ঢুকে দরজা লাগিয়ে দিল। সাগরের খুব টেনশন হচ্ছে। যদি নদীর কিছু হয়? না, সাগর নদীর কিছু হতে দেবে না। দরকার হলে নদীকে নিয়ে সে থাইল্যান্ডে যাবে, নিজের সব সম্পত্তি বিক্রি করে দেবে, তবুও
নদীর কিছু হতে দেবে না সে। আধা ঘন্টা ধরে সাগর নদীর কেবিনের সামনে বসে নিজের চুল টানছে। একটা নার্স নদীর কেবিন থেকে বের হলেই সাগর তার কাছে যায়। সিস্টার, হ্যাঁ বলুন। এই কে? কেবিনের পেশেন্টের কি অবস্থা? ভালো না, অবস্থা খুব সিরিয়াস। কিছুক্ষণ আগে পেশেন্টের হার্ট ফল করেছিলাম, ওনাকে পরে ইলেকট্রনিক শক দিয়ে হার্ট চালু করা হয়েছে। নার্সের ডাক পড়তেই উনি চলে গেল। সাগর ওখানেই মূর্তির মতন দাঁড়িয়ে আছে। সাগর আর সহ্য করতে পারছে না, তার মায়াবতীর যে খুব কষ্ট হচ্ছে। এই অবস্থায় যে তাকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায় না, তাতে তার অবস্থা আরও খারাপ হতে পারে। কয়েক ফোঁটা চোখের পানি ফেলে সাগর তার হাত দিয়ে পানি মুছে উঠে দাঁড়ালো। তাকে এখন যে করেই হোক সেই অভিশাপ দেওয়া ফকিরকে খুঁজতে হবে। এই পৃথিবীতে যদি কেউ নদীর জীবন বাঁচাতে পারে তা একমাত্র সেই ফকির পারবে। সাগর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সেই রাস্তার উদ্দেশ্যে যেখানে তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। ঘণ্টা দিনের মধ্যেই সাগর পৌঁছে গেল সেই রাস্তায়। হন্যে হয়ে সারা এলাকা খুঁজেও সাগর সেই ফকিরের দেখা পেল না। আশেপাশের মানুষও তার কোনো হদিস দিতে পারল না। শেষে ক্লান্ত হয়ে ফুটপাতে বসে পড়ল। এখন বাজে বেলা 3:27। ঘামে সাগরের শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছে। চোখ বন্ধ করে সাগর সেই অভিশপ্ত দিনের কথা মনে করল। সেদিন যদি সেই ফকিরটার সাথে সাগর খারাপ ব্যবহার না করত তাহলে হয়তো আজ তার বাবা স্নেহা নীলিমা বেঁচে থাকতো, আর নদীও আজ হাসপাতালে থাকতো না। হঠাৎ কে যেন সাগরের কাঁধে হাত রাখল। শীতল ছোঁয়া পেয়ে সাগর চমকে পেছনে তাকালো, কিন্তু যাকে দেখল তা দেখে সে হাতে সোনার হরিণ পেয়ে গেল। খুশিতে অশ্রু ভরা চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। বসা থেকে উঠে দাঁড়িয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। আপনারা যা ভাবছেন তাই। সাগরের সামনে সেদিনকার সেই ফকির বাবা দাঁড়িয়ে আছে। চেহারা আগের মতোই আছে, এক ফোঁটা পরিবর্তনও তার হয়নি। সেই লম্বা আলখোল্লা ফর্সা চেহারা, রোগা শরীর, মুখে সেই রহস্যময় হাসি। আপনি? হ্যাঁ, তুমি আমাকেই তো খুঁজছিলে, তাই তোকে দেখা দিলাম। আপনি আমার নদীকে বাঁচান। আপনার যত টাকা লাগবে আপনি আমার কাছ থেকে নিয়ে নিন, তবু আমার নদীকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। আগে কিছু খেয়ে নে, কাল রাত থেকে তো কিছুই খাসনি। একটা প্যাকেট এগিয়ে দিয়ে সাগর বেশ কিছুটা চমকালো, তবুও প্যাকেটটা নিয়ে ওনাকে প্রশ্ন করলো। আপনি জানলেন কেমন করে? উনি কিছু না বলে অট্টহাসিতে মেতে উঠলেন। হাসি থামিয়ে বললেন, খাবারটা খেয়ে নে। আমার স্ত্রী যেখানে মৃত্যুর সাথে লড়াই করছে সেখানে আমি কি করে খেতে পারি? খাবার তো গলা দিয়েই নামবে না। খাবারটা খেয়ে নে, আমি তোর অভিশাপ ফিরিয়ে নিতে সাহায্য করব। আপনি সত্যি অভিশাপ কাটাতে পারবেন? আগে খেয়ে নে, তারপর বলছি। সাগর চুপচাপ খেতে বসলো। খাবার বলতে তেমন কিছু নেই। যে সাগর অহংকারে কখনো সস্তার খাবার খায়নি, আজ সে ফুটপাতে বসে হোটেলের সাধারণ রুটি আর সবজি খাচ্ছে। অনেক কষ্টে সাগর খাওয়া শেষ করলো। তার মায়াবতীকে ছেড়ে সে কখনো খায়নি। আজ তার মায়াবতী হাসপাতালে অসুস্থ, তবুও তাকে খেতে হচ্ছে। খাওয়া শেষে, এখন বলুন কি করলে আমি অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো? তোর বাবা, স্নেহা, নীলিমা এদেরকে খুন করা হয়েছে, আর নদীর ভুলে গুলিতে লেগে গেছে। কি? আমার বাবা, নীলিমা আর স্নেহাকে খুন করা হয়েছে? হ্যাঁ, 3 দিনের মধ্যে যদি তাদের খুনিদের তুই ধরতে পারিস তাহলে তুই অভিশাপ থেকে মুক্তি পাবি, নদীও বেঁচে যাবে। কিন্তু যদি তুই না পারিস তাহলে তুই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবি না, নদীও মারা যাবে। ফকির বাবার কথা শুনে সাগরের মাথা ঘুরতে থাকলো। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। চোখ খুলতেই সামনে কালো ধোঁয়া দেখতে পেল। ধোঁয়া সরে যেতেই আশপাশে কাউকে পেল না, কিন্তু 2-3 সেকেন্ড আগেও এখানে সেই ফকির বাবা ছিল। তাহলে কি সাগর সব ফুল দেখল? না, সে ফুল দেখেনি। তার পাশে সেই প্যাকেটটা পড়ে আছে, যেই প্যাকেটে রুটি আর সবজি ছিল। সাগর আবার হাসপাতালে গেল। নদীর কেবিনে ঢুকে দেখল নদী ঘুমিয়ে আছে। কি শান্তির সেই ঘুম! মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন চলছে। এই একদিনেই মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তবুও সৌন্দর্য এক ফোঁটাও কমেনি। নদীর পাশে একজন সিস্টার বসেছিল।
সাগরকে দেখে উনি কিছুটা স্বস্তি পেল। অনেকক্ষণ ধরে সেখানে একা বসে আছে। স্যার, ডাক্তার বলেছেন আপনাকে বলতে যে ম্যাম কোমায় চলে গেছে। যদি 1 মাসের মধ্যে ওনার সেন্স আসে তাহলে উনি বাঁচবে, আর যদি সেন্স না আসে তাহলে উনি বাঁচবে না। এখন তাহলে আমি যাই, আপনি ম্যামের কাছে থাকেন। কথাটা বলেই সিস্টার হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেলেন। সাগরের মাথায় বারবার সিস্টারের বলা কথাগুলো বাজছে। উনি আর বাঁচবেন না। গলা শুকিয়ে গেল, অথচ একটু আগে সে পানি খেয়ে এসেছে। আস্তে আস্তে সে নদীর বেডের পাশে বসল। নদীর বাম হাত নিজের 2 হাতের মধ্যে পুড়ে নিয়ে মাথায় ঠেকালো। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সে বুঝতে পারল কে এই খুনগুলো করেছে। ভুল হয়েছে, খুব বড় ভুল হয়েছে সাগরের। এই কথাটা আগেই সাগরের মনে করা উচিত ছিল। তার তো মনে ছিল যে তাকে ভালোবাসবে সেই মারা যাবে। তাহলে তার চাচারা কেন মারা গেল না? সে তো তার চাচাদের খুব ভালোবাসে। তাহলে কি তার চাচারা তাকে ভালোবাসে না? শুধুমাত্র তার সম্পত্তির লোভে মিথ্যা স্নেহ করেছিল। তাই তার বাবা মারা যাওয়ার পর সাগরকে চাকরি করতে বলে নিজেরা ব্যবসা করছে। সাগরের মনে হচ্ছে তারাই তার বাবাকে খুন করেছে। উনি আত্মহত্যা করেনি, ওনাকে খুন করা হয়েছে। সাগর উঠে নদীর কপালে কিস করে চাচার বাড়ির উদ্দেশ্যে যায়। সাথে নেয় তার লাইসেন্স করা গান। বড় চাচা, বড় চাচা, কোথায় তুমি? সাগরের গলা শুনে আলতাফা সাহেব সাগরের বড় চাচা সিঁড়ি দিয়ে নামলেন। কি হয়েছে সাগর বাবা, তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে আপনি জানেন না? আমার বাবাকে খুন করে এখন সাধু সাজা হচ্ছে। আপনাকে আমি শ্রদ্ধা করতাম, আর আপনি আমার এই প্রতিদান দিলেন। আলতাফ সাহেবের দিকে এগোতে এগোতে, কি বলছো এসব? আমি তোমার বাবাকে খুন করেছি? তোমার বাবা তো আমার বড় ছিল, তাকে আমি কীভাবে খুন করতে পারি? হাজার হোক সে আমার পিতার মতো আগলে রাখতো, কিন্তু আফসোস কি থেকে কি হয়ে গেল, তোমার বাবা বিষকে আত্মহত্যা করলো। প্লিজ চাচা, নাটক করবেন না। আমি খুব ভালো করে জানি যে আপনি আমার বাবাকে খুন করেছেন। না, তুমি ভুল জানো। মানলাম আমি ভুল জানি, তাহলে বলেন যে লোকটা বাবার খাবারে বিষ মিশিয়েছিল তার নাম কি? সাদেক? এই না না না, আমি বলতে চাচ্ছিলাম যে যে আমাকে তোমার বাবার মৃত্যুর সংবাদ দিয়েছিল তার নাম সাদেক। মিথ্যে কথা। সাদেক নিজে আমার কাছে স্বীকার করেছে যে আপনি আমার বাবাকে খুন করেছেন। হ্যাঁ, আমি খুন করেছি। সব যখন জানতে পেরেছো তখন আর গোপন করে লাভ কি? আমি আর তোমার ছোট চাচা মিলে তোমার চাচাকে খুন করেছি, আর এখন তোমাকে মারব। মিস্টার আলতাফ, আপনি ফেসে গেছেন। আমি তো জাস্ট আন্দাজে বলেছিলাম যে আপনি খুন করেছেন, আর আপনি বোকার মতো সব বলে দিলেন। মানে তুমি কিছু জানতে না? না, কিন্তু এখন জানলাম। ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আপনার মতো লোককে আমি শ্রদ্ধা করতাম। আপনি এমন একটা লোক যেখানে সম্পত্তির জন্য তার আপন বড় ভাইকে মেরে ফেলে। ছি। আগে তোমার বাবাকে মেরেছি, আর আজ এখন তোমাকে মারব। সাগরের দিকে কান তাক করে সাগর কোনো রিয়াক্ট না করে হাসছে। হেসে নে মরার আগে, ভালো করে হেসে নে। সাগরকে শ্যুট করার আগেই কেউ একজন আলতাফ সাহেবের হাতে শ্যুট করে। আলতাফ সাহেব আহা বলে চেঁচিয়ে ওঠেন। সাথে সাথে ড্রয়িং রুমে পুলিশ জড়ো হয়ে আলতাফকে ঘিরে ধরে। মিস্টার আলতাফ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এই মাস্তানটাকে এক্ষুনি নিয়ে যান। এই মাস্তানটা আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার, তাই আমি আত্মরক্ষা করতে ওকে শ্যুট করতে গিয়েছিলাম। নাটক বন্ধ করেন মিস্টার আলতাফ। আমরা এতক্ষণ সব দেখেছি আর রেকর্ড করে রেখেছি। এখন আমার সাথে থানায় চলুন, আপনার বিরুদ্ধে খুনের মামলা আছে। আলতাফ কিছু না বলে সাগরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। সাগর শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, এমনভাবে আছে যে বোঝাই যাচ্ছে না একটু আগে কি হয়েছিল। কি হলো, চলুন। চলেন। পুলিশ ইন্সপেক্টর আর আলতাফ সাহেব হাঁটা শুরু করলেন থানার উদ্দেশ্যে। মাঝখানে সাগর আলতাফ সাহেবের দিকে কিছু প্রশ্ন ছুড়ে দেয়। মিস্টার আলতাফ, যাওয়ার আগে বলেছেন কেন স্নেহাকে খুন করেছেন? নীলিমা তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসে। যখন শুনলো তোমার বিয়ে হয়ে গেছে তখন ডিপ্রেশনে চলে যায়। ওর ওই অবস্থা থেকে আমি আর জিয়া মিলে স্নেহাকে খুন করার প্ল্যান করি। একটা ছেলেকে দিয়ে স্নেহার হাতে বায়ুপূর্ণ ইঞ্জেকশন পুশ করায়, এতে স্নেহা মারা যায়।
ও মারা যাওয়ার পর আমরা তোমাকে নীলিমাকে বিয়ে করার জন্য বলি। আলতাফ সাহেবের কথা শুনে সাগর নিজেকে আর ঠিক রাখতে পারল না। পুলিশের সামনে সাগর আলতাফ সাহেবের কলার ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। গালি দেওয়ার সাথে ঘুষি তো আছে। পুলিশের বাকি লোকেরা সাগরকে ছাড়ার বৃথা চেষ্টা করছে। মিনিট পাঁচেকের পর তারা সাগরকে আলতাফ সাহেবের কাছ থেকে সরিয়ে নিতে পারল। ততক্ষণে আলতাফ সাহেবের নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। কে মেরেছে আমার স্নেহাকে? জাকির। কোন জাকির? নীলিমার ভাই। ও কোথায় আছে? ইউকেতে। সাগর আলতাফ সাহেবকে ছেড়ে আবার কার নিয়ে বেরিয়ে পড়ে। দুজনের খুনিকে বের করা হয়েছে, বাকি রইল নীলিমার খুনি। সাগর ভাবছে কিভাবে সেই খুনিকে বের করবে। সবার আগে নীলিমার শত্রুকে তা জানতে হবে। সাগর বাড়ি ফিরে চাবি নিয়ে নীলিমার রুমে ঢুকলো। দরজা খোলার শব্দে নাকে একটা ভ্যাপসা গন্ধ এলো। রুমটা বহুদিন পর খোলা হলো। রুমের সব কিছুতে ধুলোবালি পড়ে আছে। রুমের লাইট অন করতেই সাগরের বুকের বাম পাশে একটু চিনচিনে ব্যথা হলো। এই রুমটাতে সাগর আর নীলিমা থাকতো। দেয়ালে আবদ্ধ ঘরটার প্রত্যেকটি কোণায় তাদের স্মৃতি জড়িয়ে আছে। নীলিমাকেও যে সে স্নেহার মতোই ভালোবাসত। ধীর পায়ে সাগর বিছানার দিকে এগিয়ে গেল। তার মনে আছে যেদিন নীলিমা মারা গেছিল সেদিন সকালে সাগরের ঘুম নীলিমা চুলের পানির ছিটা লেগেই ভেঙেছিল। সাগর ঘুম থেকে উঠে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। তাকিয়ে দেখছিল তার ভেজা চুল মোছা। এখন এসবই স্মৃতি। সাগর এবার আলমারির সামনে এসে আলমারি খুলল। আলমারি খুলতেই নীলিমা সেই মাতাল করা ঘ্রাণ সাগরের নাকে বাড়ি মারল। সাগর নীলিমার একটা শাড়ি নিয়ে সেই ঘ্রাণটা অনুভব করতে চাইল। যদিও অনেকদিন ধরে আলমারি বন্ধ থাকায় আলমারির প্রতিটি জিনিসে ইঁদুর চিকা বাসা বেঁধেছিল। তার বাজে গন্ধ, তবুও সাগর সেই বাজে গন্ধের মাঝে তার নীলিমার ঘ্রাণ পাচ্ছে। শাড়িটা রেখে সাগর আলমারি চেক করতে থাকলো। হঠাৎ একটা সবুজ ডায়েরি তার দৃষ্টি আকর্ষণ করলো। ডায়েরিটা নিয়ে সাগর বিছানায় বসলো। সবুজ ডায়েরিটাতে তার খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। ডায়েরিটা বেশ যত্ন করে রাখা ছিল। সাগর উল্টে পাল্টে ডায়েরিটা দেখছে। সাগর ভাইয়া আজ আমার জন্মদিনে এই ডায়েরিটা দিয়েছে। কখনো এটা আমি নিজের থেকে আলাদা করব না। 15ই মে 2012। সাগর এবার বুঝতে পারল এই ডায়েরিটা সে নীলিমাকে তার জন্মদিনে উপহার হিসাবে দিয়েছিল। আচ্ছা, আমি যে সাগর ভাইকে ভালোবাসি তা কি সে বুঝতে পারে না? আব্বুর কাছে শুনলাম সাগর ভাইয়া বিয়ে করেছে। কেন এমন করলো সে আমার সাথে? আমি কি দেখতে খারাপ যে আমাকে বিয়ে করা যায় না? কত স্বপ্ন দেখেছিলাম সাগর ভাইকে নিয়ে। আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমার কোল আলো করে একটা ফুটফুটি বেবি হবে, কিন্তু তার হলো না। কেন করলে সাগর ভাই, কেন? আব্বু বলল সাগর ভাইয়ার স্ত্রী নাকি মারা গেছে। এটা সত্য যে আমি সাগর ভাইকে ভালোবাসতাম, কিন্তু কখনো তার স্ত্রীর মৃত্যু কামনা করিনি। কাল আমার আর সাগর ভাইয়ার বিয়ে। আমি খুব খুশি, কিন্তু বুঝতে পারছি না এই খুশির মাঝেও একটু খারাপ লাগছে কেন। আজ আমি খুব খুব খুশি। আমি মা হতে চলছি। সাগর জানলে অনেক খুশি হবে। এর পরের পাতাগুলোতে শুধু আঁকা আঁকি করা। নীলিমা অনেক সুন্দর আর্ট করতে পারত। ডায়েরির শেষ পাতায় সাগরের চোখ আটকে গেল। মিশিয়ে আজ যে ফোনে আমাকে হুমকি দিয়েছে, আমি যে কোন জন্মের পাপের শাস্তি পাচ্ছি কে জানে। এই বেয়াদব ছেলেটা কবে আমার পেছন ছাড়বে জানি না, তবে মনে হচ্ছে এই আমার সংসার ধ্বংস করবে। সাগরের আর বুঝতে বাকি রইল না কে এই কাজটা করতে পারে। সাগরের হঠাৎ মনে পড়ল যে তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা সেট আপ করা আছে। কখনো সিসিটিভি ফুটেজ দেখার দরকার হয়নি। কে জানে ক্যামেরাটা আদৌ ভালো আছে কিনা। তবুও সাগর অধীর আগ্রহে কম্পিউটারের সামনে বসলো। কম্পিউটারে ধুলোবালির মোটা স্তর পড়েছে। পরিষ্কার করে কম্পিউটার অন করে সেদিনের ফুটেজ দেখার জন্য গেল। স্পষ্ট দেখা যাচ্ছে সেদিন নীলিমা চুল বাঁধতে বাঁধতে সিঁড়ি দিয়ে নামছিল। 4-5টা সিঁড়ি পার হতেই স্লিপ কেটে গড়িয়ে গড়িয়ে সিঁড়ি দিয়ে পড়ছে। শেষে ফ্লোরে পড়ে ব্যথায় চিৎকার করতে থাকলো। নীলিমার চিৎকার শুনে সাগরের বুক ফেটে যাচ্ছে।
নিজের ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখে কার না খারাপ লাগে বলুন? দেখতে দেখতে ফ্লোর রক্তে ভেসে গেল। নীলিমা সাগর সাগর বলে চিৎকার করছে। সাগর আর সহ্য করতে পারল না। ফুটেজটা অফ করে দিয়ে দুহাত মুঠো বদ্ধ করে কপালে ঠেকিয়ে কান্না করা শুরু করলো। মিনিট সাথে পর নিজেকে সামলিয়ে আবার নীলিমার সিঁড়িতে নামার ফুটেজ অন করলো। স্লিপ খাওয়ার জায়গায় সাগর বারবার দেখছে। সাগর আন্দাজ করছে সিঁড়িতে কিছু ছিল, যে কারণে নীলিমা পড়ে গেছে। নীলিমা পড়ে যাওয়ার 1 ঘন্টা আগের ফুটেজ অন করলো। সেখানে নীলিমা কার সাথে যেন রেগে রেগে কথা বলছে। কি কথা বলছে তা শোনা যাচ্ছে না। একটু আগে নীলিমা চিল্লানোর আওয়াজ পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন কোনো কিছুর শব্দ শোনা যাচ্ছে না। সাগরের ইচ্ছে হলো কম্পিউটারটাকে লাথি মারতে, কিন্তু সে তা করল না। মনোযোগ দিয়ে ফুটেজ দেখছে। নীলিমার কথা বলতে বলতে ফোনটা টেবিলে ফেলে দিয়ে কান্না করা শুরু করলো। সাগর ভালোভাবেই বুঝতে পারছে এই সেই লোকটা যার সাথে নীলিমা মারা যাওয়ার আগে কথা বলেছিল, আর এই হয়তো নীলিমাকে খুন করেছে। কাঁদতে কাঁদতে নীলিমা নিজের রুমে চলে যায়। রুমে সিসিটিভি ক্যামেরা নেই, থাকলে হয়তো সে দেখতে পারত নীলিমা কান্না করতে করতে তার ডায়েরি লিখছে। নীলিমা রুমে যাওয়ার 25 মিনিট পর ডাইনিংয়ে একটা লোক আসে। মুখ দেখা যাচ্ছে না, ব্ল্যাক কালারের মাস্ক আর লং কোট পরা। গরমেও কেউ এত মোটা কোট পরে তা সাগরে জানা ছিল না। তবে লোকটা চোরের মতন ঢুকছিল। সেই সিঁড়িতে তেল জাতীয় কিছু একটা ঢালে। সিঁড়িতে তেল ঢালতে থেকে সাগরের রাগ সেই স্তরে পৌঁছে গেল। যদি ছেলেটাকে এখন সাগর কাছে পেত, তাহলে নির্ঘাত সাগর তাকে নরক যন্ত্রণা দিত। চোরের মতো সিঁড়িতে তেল ঢেলে ছেলেটা চোরের মতন পালিয়ে গেল। সাগর আবার ফ্ল্যাশব্যাক দেখল। এমন ক্লু খোঁজার চেষ্টা করছে যাতে এই ছেলেটাকে চেনা যায়। হঠাৎ তার নজর গেল ছেলেটির হাতে। হাতে N+N ট্যাটু করা। আচ্ছা, এই ছেলেটা কি নীলিমার বয়ফ্রেন্ড? না না, তা কেমন করে হয়? নীলিমা তো ছোটবেলা থেকে সাগরকে ভালোবাসে। হয়তো নীলিমার কোনো ফ্রেন্ড হবে। ওর ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতে হবে কারো হাতে এই ট্যাটু আছে কিনা। সাগর আবার নীলিমার সবুজ ডায়েরিটা বের করলো। সেখানে নীলিমার কয়েকটা ফ্রেন্ডের নাম আছে। সাগর নীলিমার সিমটা নিজের ফোনে লাগালো। তারপর কল দিল সাইরাকে। সাইরা নীলিমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। মাঝে মাঝেই তারা কফি শপে গল্প করতে যেত। সাইরাকে ফোন দিতেই ওই পাশ থেকে শোনা গেল সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আবার অন্য একটা নাম্বারে ট্রাই করলো। নাম্বারটি সোহান দিয়ে সেভ করা। এটাতেও কল দিয়ে নট রিচেবল। এই যুগের মানুষেরা প্রতি বছরে বছরে সিম চেঞ্জ করে। সাগরের মেজাজটাই খারাপ হয়ে গেল। এবার রানী নামে একটা মেয়েকে কল দিল। এটাতে রিং হচ্ছে। 2 বার রিং হলো, তবুও কেউ রিসিভ করলো না। 3 বারের সময় একটা মেয়ে কলটা রিসিভ করলো। হ্যালো, কে আপনি? নীলিমার ফোন দিয়ে কল দিয়েছেন? আমি সাগর, নীলিমার হাজব্যান্ড। ও আপনি? নীলিমার মুখে আপনার নামটা অনেক শুনেছি, হঠাৎ করেই আমাকে ফোন করলেন যে? নীলিমার সম্পর্কে কিছু জানার ছিল। আসলে আমি ওর খুনিকে বের করতে চাচ্ছি। কিন্তু ও তো সিডি থেকে অ্যাক্সিডেন্টালি পড়েছে, ওকে তো কেউ খুন করেনি? না, ওকে খুন করা হয়নি, মারা হয়েছে। কে? কিছু যদি মনে না করেন আর যদি আপনার সময় থাকে তাহলে 10 মিনিট দেখা করতে পারি। শুধু নীলিমাকে নিয়ে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, দেখা করা যায়। তো কোথায় দেখা করবেন? সাগর চুপচাপ পার্কের একটা সিটে বসে আছে। বলতে গেলে রানীর জন্য অপেক্ষা করছে। বাইরে থেকে চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে তার কি যে কষ্ট হচ্ছে তা একমাত্র সে জানে। ফোনে বলার সময় পার হয়ে 34 মিনিট গেছে, তাও রানী নামের কোনো মেয়ে দেখা পাওয়া যাচ্ছে না। হঠাৎ একটা মেয়ে সাগরের সামনে দাঁড়ালো। মেয়েটার সাথে একজন পুরুষও ছিল। সাগরকে দেখে মেয়েটি মুচকি এসে বলল, আমি রানী, আর ইনি আমার হাজবেন্ড। নাইস টু মিট ইউ মিস্টার। আমি সাগর, নীলিমার হাজব্যান্ড। আপনি এত শুকিয়েছেন কেন? চেহারার অবস্থাটা ভালো না। আমাদের তো আগে দেখা হয়নি, তাহলে চিনলেন কেমন করে? নীলিমা আপনার ছবি আগে অনেকবার দেখিয়েছিল, কিন্তু আপনার আগের চেহারার সাথে এখনকার মিল খুব কম। তবে আপনার ছটপটানি দেখেই বুঝতে পেরেছি যে আপনি সাগর। বললেন না কিন্তু আপনার এই চেহারা হলো কেমন করে? সাগর কিছু না বলে হাসল। যে হাসির ভেতরে লুকিয়ে আছে শত কষ্ট, শত অভিযোগ। রানী হয়তো হাসির ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলো বুঝতে পারল, যে কারণে টপিক চেঞ্জ করলো।
বাদ দিন, এখন বলুন আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। নীলিমা যেদিন মারা যায় সেদিন একজন ফোন করেছিল, যার সাথে নীলিমার ঝগড়া হয়। কিছুক্ষণ পরে একজন লোকই আমাদের বাসার সিঁড়িতে তেল জাতীয় কিছু একটা ঢেলে দেয়, আর নীলিমার সিঁড়ি দিয়ে নামার সময় সে তেলে পা দিয়ে পিছলে। কথা শেষ করতে পারল না সাগর, তার আগেই গলা ভারী হয়ে আসলো। কিছুক্ষণ পর সাগর আবার বলা শুরু করলো। সে ছেলেটার হাতে N+N ট্যাটু করা ছিল। তোমার জানার মতো এমন কেউ আছে যার হাতে এমন ট্যাটু করা? N+N, মনে হয় এমন একজনকে আমি চিনি। চেনো? তার নাম কি? কোথায় থাকে? ওর নাম নাহিন। নাহিন? কে ও? কার তো সাহস আমার নীলিমাকে মারে? নাহিন আমাদের সাথেই পড়তো। ও নীলিমাকে পছন্দ করত, প্রায় নীলিমাকে জ্বালাতন করত, ফোর্স করত নীলিমাকে ওর সাথে রিলেশন করতে। আমার মনে হয় আপনাকে আর নীলিমাকে একসাথে দেখে ওর সহ্য করতে পারেনি, যার কারণে নীলিমাকে তার প্রাণ দিতে হলো। এই ঠিকানা আছে তোমার? না, তবে ঠিকানা জোগাড় করে দিতে পারি। সোহান, তুমি না ডিজেফাই এর লোক, নাহিনের ঠিকানাটা জোগাড় করতে পারবে না? সোহানকে উদ্দেশ্য করে। রানী আর সোহান চলে গেল। সাগরের খুব ইচ্ছে হচ্ছে এই নাহিনকে সবার সামনে বেল্ট দিয়ে পিটাতে। রাগে তার গা জ্বলছে। নিজেকে কন্ট্রোল করে সাগর নদীর কাছে গেল। মেয়েটার মুখ এই 2 দিনেই ফ্যাকাশে হয়ে গেল। মায়াবী মুখটা অক্সিজেন মাস্কের জন্য ঢাকা পড়েছে। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সাগরের। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো। সাগর অনেকক্ষণ আইসিইউতে বসে আছে, যে কারণে সিস্টার কিছুটা রেগে সাগরের কাছে গেল। ভাই, এখানে কোনো সুস্থ মানুষ এতক্ষণ থাকা এলাও না। তাহলে আপনি এখানে এতক্ষণ ধরে কি করছেন? এটা তো আমার ডিউটি, তাই আছি। আপনি এখন যান, পরে আসিয়েন। সাগর নদীর পাশের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর চুপচাপ আইসিইউ থেকে বেরিয়ে করিডোরে হাঁটা ধরল। ঘন্টা 2 হয়ে গেল, রানী এখনও ফোন করেনি। একটা সিগারেট ধরালো সাগর। সিগারেট খেতে খেতে করিডোর দিয়ে নামতে নামতে হাসপাতালের বাইরে বেরিয়ে আসলো। কানে মাগরিবের সুরালো আজান ভেসে আসছে। তখনই কাঁধে শীতল ছোঁয়া পেয়ে সাগর পেছনে ঘুরে তাকালো। সেই ফকির বাবা সাগরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। কিরে, নামাজে যাবি না? সবসময় নেশা করলে তো চলবে না। সাগর মুখ থেকে অর্ধেক খাওয়া সিগারেট ফেলিয়ে দিয়ে বলল, আমার সাথে চল, একসাথে নামাজ পড়বো। ফকির বাবা মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। সাগর চুপচাপ তার পেছন পেছন যাচ্ছে। মসজিদে পৌঁছে অজু করে দুজনে একসাথে নামাজ পড়ল। নামাজ শেষে, তুই কিছুই খাসনি কেন? না খেলে তো শরীর খারাপ হবে, তখন খুনিকে ধরবি কেমনে? সাগর কিছু না বলে মাথা নিচু করে রাখলো। ধর। ফকির বাবা সাগরের দিকে আবার একটা প্যাকেট এগিয়ে দিল। কিসের প্যাকেট এটা? এটাতে খাবার আছে, খেয়ে নে। সাগরের প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে ওর মনে প্রশ্ন আসলো, ফকির বাবার হাত তো ফাঁকা ছিল, তার সাথে কোনো ঝুলিও ছিল না, তাহলে তার কাছে খাবারের প্যাকেট এলো কি করে? সাগর এই প্রশ্ন করতে যাবে, তার আগেই ফকির বাবা উধাও হয়ে গেল। সাগর প্রায় 10 মিনিট ধরে ফকির বাবাকে খুঁজল, কিন্তু পেল না। তাই আবার নদীর কাছে ফিরে গেল। এই লোকটা খুবই রহস্যময়, যখন তখন চলে আসে, আবার যখন তখন চলে যায়। নদীর কেবিনে ঢুকতে সাগরের ফোন আসলো। রানী ফোন করেছে। সাগর হাসপাতালের করিডোরে এসে ফোন কল রিসিভ করলো। হ্যালো রানী, নায়নের কোনো খবর পেলে? তবে মনে হয় যে খবর পেয়েছি তা দিয়ে আপনার কোনো লাভ হবে না। কি খবর? নাহিন যে আগে জায়গায় থাকতো এখন সেই জায়গায় আর থাকে না। তাহলে কোথায় থাকে? সেটা সোহান জানতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নাহিনের আগের ঠিকানাটাই বলো। সাগর একটা কাগজে নাহিনের আগের ঠিকানা লিখে নিল। তারপর রওনা হলো সেই ঠিকানায় যেখানে নাহিন আগে থাকতো। নাহিনের প্রাক্তন বাড়িতে গিয়ে সাগর কলিং বেল চাপতেই ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে আসলো। বয়সের ভারে এখন লাঠিতে ভর করে উনি হাঁটে। কে আপনি? কাকে চাই? আমি সাগর। এখানে কি জন্য এসেছেন? আমি নাহিনের সাথে দেখা করতে চাই। ও এই বাড়িতে থাকে না। তাহলে কোথায় থাকে? আমি কিভাবে জানবো? ও আমাদের কাছে এই বাড়িটা বছর আগেই বিক্রি করেছিল।
তারপর থেকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বুঝ। কিছু বলার আগেই মহিলা সাগরের মুখের সামনে দরজা লাগিয়ে দিলেন। সাগর আসার আগে মহিলা তার স্বামীর সাথে ঝগড়া করেছিলেন, তাই উনি ব্যস্ত উঠেছিলেন। তার উপর সাগর আসায় তার উপর রাগটা ছাড়লেন। সাগর বেচারা বোকা বনে গেল। সাগর আবার রানীকে ফোন দিল। হ্যালো রানী, তোমার কাছে নাহিনের কোনো ছবি আছে? হ্যাঁ আছে। আগে নাহিন আমাদের খুব ভালো বন্ধু ছিল, সেই সুবাদে তার সাথে আমাদের কয়েকটা ছবি আছে। ওর ছবিগুলো পাঠিয়ে দাও তো। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে নাহিনের কয়েকটা ছবি এসে গেল। দেখতে ভালো, সুন্দর, স্মার্ট, লম্বা। নাহিনের ছবি দেখে সাগরের আবার রাগ হলো। ছবিটা নিয়ে এলাকার সবাইকে জিজ্ঞেস করছে এ নাহিনকে চেনে কিনা। অনেক চেষ্টা করেও কাউকে পেল না যে নাহিনের খোঁজ সাগরকে দিতে পারে। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। সাগর এখনও নীলিমার খুনিকে খুঁজে পেল না। তবুও সাগর হতাশ হলো না, চেষ্টা চালিয়ে গেল। একটা চায়ের দোকানে কয়েকটা ছেলে তাস খেলছিল, কিছুটা মাতাল অবস্থায়। সাগর ভাবল এরা তো এলাকার ছেলে, এরাই হয়তো জেনে থাকবে নাহিন কোথায়। সাগর এগিয়ে গেল তাদের দিকে। কিছুটা ক্লান্ত হওয়ায় তাদের পাশে বসলো। ছেলেগুলোর মাঝে একজন বলল, কি ভাই, নতুন নাকি? হুম। মামু, আমাদের নতুন ভাইরে চা দাও, দোকানদারকে উদ্দেশ্য করে। তা ভাই, এখানে কি ভেবে? বাড়ি খুঁজতে এসছে, এই পরে চাকরি হয়েছে তাই। সিগারেট খান, দিব? সাগর কিছু না বলে ছেলেটির পকেট থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটা সিগারেট নিল। তারপর নিজের পকেট থেকে লাইটার বের করে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া উড়ানো শুরু করলো। তাস খেলবেন ভাই? খেলা যায়। একজনের খোঁজ দিতে পারবা? কার? নেহানকে চেনো? কার নাম বললেন? নাহিন। আপনি কে? সাগর। আপনি জানেন না নাহিন 1 বছর আগে মারা গেছে? কি? নাহিন মারা গেছে? কিভাবে? আত্মহত্যা করছে। কেন? কেউ জানে না। আচ্ছা, আমি তাহলে উঠি। সাগর উঠে দোকানদারকে তার টাকা দিয়ে চলে গেল। সে ভাবছে নীলিমার খুনি মারা যাওয়া সত্ত্বেও কেন ওকে খুঁজতে হলো। স্নেহা বাবা নীলিমার খুনিকে শাস্তি দিলে কি সে তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবে? কল্পনার ছেদ ঘটিয়ে তার সামনে আবার সেই ফকির বাবা আসলো। আপনি? ফকির বাবার উচ্চস্বরে হাসা শুরু করলো। সাগর ভ্রুকুচকে ওনার দিকে তাকিয়ে আছে। সে কিছুতেই বুঝতে পারছে না এতে হাসার কি আছে। হাসছেন কেন? তুই তোর অভিশপ্ত জীবন থেকে মুক্ত। এখন যা তোর নদীর কাছে, সে এখন বিপদ মুক্ত। আমি আমার অভিশপ্ত জীবন থেকে মুক্ত? সত্যি বলছেন? হ্যাঁ রে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনি কে? সবসময় আমাকে সাহায্য করেন। ফকির বাবা আবার হাসা শুরু করলো। এবার তিনি মিটিমিটি হাসলেন। ফকির বাবার হাসি শুনে সাগরের শরীর কাঁপতে থাকলো। আমি যাই রে বেটা, ভালো থাকিস। আর হ্যাঁ, কখনো অহংকারী করবি না, আর কাউকেও তুচ্ছ ভাববি না। কথাটা বলা শেষ হতেই ফকির বাবা হাওয়ায় মিলিয়ে গেলেন। সাগর 2 মিনিট স্তব্ধ থাকার পর নদীর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে তার অতীতকে ভুলতে চায়, নদীর সাথে নতুন করে সব শুরু করতে চায়। নদীকে আইসিইউ থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সে এখন অনেকটাই সুস্থ, নিজে নিজেই হাঁটতে পারে। ডাক্তাররা এই পর্যন্ত 6 বার নদীর রিপোর্ট দেখছে। একটা পেশেন্ট কিভাবে 3 দিন কোমায় থেকে পরের দিন আর 5টা স্বাভাবিক মানুষের মতন হাঁটাচলা করতে পারে। যাই হোক, সাগর খুব খুশি নিজের প্রিয়তমাকে হারিয়ে আবার তার মতন দেখতে নদীকে পেয়েছে। বাড়িতে এই যে শুনছেন? কিছু না। এখনো ভয় লাগে আমাকে? সাগর নদীর খুব কাছে গিয়ে ওর থুতনিতে হাত দিয়ে একটু ওপরে উঠায়। এখন আর আমাকে ভয় পেতে হবে না, আর কখনো তোমাকে কষ্ট দিব না, প্রমিস। সত্যি? এখন থেকে শুধু তোমাকে ভালোবাসবো। তাহলে আমাকে একবার বাড়িতে নিয়ে যাবেন? আসলে আব্বা আমারে দেখতে খুব ইচ্ছে করে। নদীর কপালে চুমু খেয়ে, তাহলে আমি রেডি হই? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে তোমাকে শাড়ি পরতে হবে, আর আমি পরিয়ে দিব। রাজি? রাজি। সাগর ঠিক করেছে নদীকে তার অভিশপ্ত জীবনের কথা বলবে না। কিন্তু কেন বলবে না?
তা সে নিজেই বুঝতে পারছে না, কিন্তু সে তার আগের 2 স্ত্রীর কথা নদীকে সব বলেছে। নদীর বাড়িতে নদী তার আম্মাকে পেয়ে সাগরকে ভুলে গেছে। আসার পর থেকে সে তার আম্মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। অনেক দিন যে সে তার আম্মাকে দেখেনি, তাই আম্মাকে ছাড়ার নামগন্ধ নেয়। আসার সময় সাগর নদীর ফ্যামিলির জন্য অনেক শপিং করে এনেছে। নদীর ভাই রাজু সেগুলো দেখছে আর সাগরের সাথে গল্প করছে। নদীর বড় বোন সবার জন্য রান্না করছে, আর আব্বা কোথায় যেন কাজ করতে গেছে, এখনও আসেনি। 4 দিন সাগর আর নদী নদীর বাপের বাড়িতেই ছিল। এই 4 দিনে সাগর আর নদীর মাঝে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সাগর নদীর আব্বার জন্য একটা ভালো চাকরি জোগাড় করে দেয় আর বস্তি থেকে তাদের বাড়িতে নিয়ে আসে। নদী বিছানায় উবু হয়ে শুয়ে হুম। চুল আঁচড়াতে আঁচড়াতে একটা জিনিস চাবো, দেবা? কি? আমি ছোট বাবুর হাত ধরতে চাই, আমাকে একটা বাবু দিবা? নদী মুচকি এসে সাগরের কোলে বসে সাগরের গলা জড়িয়ে ধরে। তারপর আর আপনাদের জানতে হবে না।